শ্রদ্ধাভাজন আমার থেকে বোধহয় সিনিয়র যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং আমার বয়স পরিষদের প্রতি আন্তরিক স্নেহ। আমার প্রিয় সাংবাদিক ভাই বোনের আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে আমি এরপরে আপনাদের সাথে আরো ডিটেল কথা বলবো। আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যটাই হলো জাতীয় সংসদ সৃষ্টির পর থেকে সংসদ সদস্যদের জন্য একটা অ্যামাউন্ট দেন যাতে সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় কার্যালয় স্থাপন করে, যাতে তার জনসম্পৃক্ততা বাড়ে। সুদী সমাজ, সরকারি কর্মকর্তা, সাধারণ জনগণ সকলের সাথে তার যোগাযোগ কথাবার্তার জন্য একটা কার্যালয় স্থাপনের জন্য সংসদ সচিবালয় প্রত্যেকটা সংসদ সদস্যকে একটা টাকা দিয়ে থাকে। পরিমাণটা কম, যেমন এখন আমরা পাচ্ছি 16,000 টাকা কার্যালয় ভাড়া নেওয়া হয়, কিন্তু এটার উদ্দেশ্যটা মহৎ। আমি ধরে নিয়েছি তারা এই 16,000 টাকা সিম্বলিক দিচ্ছেন। মেসেজটা হলো আমরা যেন এলাকায় জনগণের সাথে আরো বেশি সম্পৃক্ত থাকি, সুদী সমাজ, সাংবাদিক বৃন্দ, সাধারণ পেশাজীবী সকলের সাথে আদান প্রদানের একটা জায়গা পায়। তো সেই প্রেরণায় আজকে আপনারা যেখানে এসছেন, আজকে আমরা একটা বিকেলের দল মার্কিং করে, এটা হলো ঝিনাইদহ 2 আসনে সংসদ সদস্যের কার্যালয়। এটা আমার ঠিক প্রাইভেট কার্যালয়, আমার প্রাইভেট প্রেমিসেস আমার বাড়িতে আছে কিংবা আরেকখানে আছে। এটা হলো ঝিনাইদহ সদরে, ঝিনাইদহ 2 আসনে ঝিনাইদহ হরিণাকুণ্ড মিলে সংসদ সদস্যের কার্যালয়। এটা করার উদ্দেশ্যটা হলো আমি এখন থেকে এই বাজেট সেশন আমাদের একটু ব্যস্ত রাখবো পার্লামেন্টে, এর ভিতরে হচ্ছে উইকেন্ড গুলোতে আসবো। বাজেট সেশনটা পার হয়ে গেলে আমি উইকডেতে থাকবো, হয়তো আমি মাসে 2 বার 3 বার আসবো। প্রতিবার 2 দিন 4 দিন 5 দিন যে কদিন পারি আমি এলাকায় থাকার একটা পরিকল্পনা বা সিদ্ধান্ত নিয়েছি, এবং ওই সময়টায় আমি দুভাবে কাজ করতে চাই। একটা হলো যে যদি 4 দিন থাকে আমি 2 দিন অন্তত ইউনিয়ন লেভেলে আমি তো যেতে চাই, সাধারণ মানুষের সাথে কথা বলতে, তাদের অবস্থাটা দেখতে, কোথায় কোন রাস্তা, কোথায় কি লাগে না লাগে, প্লাস ইউনিয়নে আমার যারা সহকর্মী আছেন তাদের সাথে আলাপ আলোচনা। তখন হয় কি যে পরিকল্পনাগুলো মানুষের সিচুয়েশনটাও বোঝা যায়, পরিকল্পনাটা অনেক বোঝা করে। আর যখন আমি ইউনিয়নে যাবো না সারাদিন, গেলেও ফিরে এসে সন্ধ্যার পরে আমি এখানে আমার সময়টা কাটাতে চাই, এবং এরপরে হয়তো আমি সময়টা ভাগ করে দেব। এবং আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা তো আমার থেকে অনেক বেশি খোঁজ খবর রাখছেন, প্রত্যেকটা আনাচে কানাচে ওদিক করে এই সম্বন্ধে আপনারা জানেন। আমি আপনাদের সাথেও অলমোস্ট যখনই আমি থাকবো প্রতিদিন কিছুটা সময় কাটাতে চাই। কিছু আলোচনা না হলো একসাথে বসে একটু চা খাইলাম, কথা বললাম, এর ভিতরে 2টো পরামর্শ বেরিয়ে আসে, 2টো সমস্যার কথা শোনা যায়। তো আপনারা যাতে আমার কর্মকাণ্ডের সহযোগী, সমালোচক, পরামর্শক এই ভূমিকা পালন করতে পারেন, তারই একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা এই কার্যালয়টা আজকে স্থাপন করেছি। তো এই দেখলাম যখন এটা হচ্ছে, আমি আছি, এই জন্য আপনাদেরকে একটু দাওয়াত দিয়েছি। আপনারা 15-20 মিনিট আমরা একটু
কথাবার্তা বলি, বেশি সময় আমি রাখবো না। এরপর আপনাদের সাথে ইনশাআল্লাহ প্রতিনিয়ত দেখা হবে, কারণ বাসাতে ওই ড্রয়িং রুমে বসে বসে সব কিছু হয় না। এটা একটা কার্যালয় হলো, সকাল 10টার সময় চলে এলাম, দুপুর 1টা 1:30 দুপুর থাকলাম, বাড়িতে গেলাম, আবার 3টে 4টে 5টার দিকে এলাম, রাত 8টা 9টা 10টা পর্যন্ত থাকলাম। তখন হয় কি যে মানুষের সাথে সম্পৃক্ততাটা বাড়ে, যোগাযোগের একটা জায়গা থাকে। এখানে আমার পার্সোনাল স্টাফ থাকবে, আমি না থাকলেও আমার পার্সোনাল স্টাফ কেউ যদি আসেন তার রেকর্ড করবে, তার কোনো বিশেষ মেসেজ থাকলে সেটা রেখে দিবেন, তো তাকে অ্যাটলিস্ট পরে রাত্রে হলেও সে আমাকে দেখাবে। আমার সাথে মনে হচ্ছিল গত 3-4 মাসে যোগাযোগটা আমি যেভাবে চাই সেটা যেন আমি করে উঠতে পারছিলাম। এবার আমি আশা করছি আপনাদের সাথে, আমার এলাকার মানুষের সাথে, ব্যবসায়ী বলেন, পেশাজীবী বলেন, সকলের সাথে আমার এই জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে এই কার্যালয়, আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। আপনারা সহযোগিতা করবেন, আপনারা পরামর্শ দিবেন, আপনারা সমালোচনা করবেন এবং আমরা একসাথে পথ চলব। শুধু আমার একটাই কথা, যদি আপনাদের কাছে খুব অপছন্দনীয় কিছু থাকে আমার ব্যাপারে, সেটা আমাকে বা আমার যারা এখানে সহকর্মী আছেন ওদের সাথে একটু ক্রস চেক করে নিয়ে লিখবেন। আপনাদের সাথে আমার যে সুন্দর চমৎকার সম্পর্ক, আমি চাই না যে কোনো বিরোধ কথাই বা কোনো হয়তো একটা ভুল বোঝাবুঝির একটা খবরে সেটা কেউ কোনো কষ্টের কারণ হয়। আমিও কষ্ট পেতে চাই না, আপনারাও যাতে কষ্ট না হয়। শুধু একটা আমার অনুরোধ, যদি কোথাও কোনো ভুল ত্রুটি দেখেন, কোনো গ্যাপ দেখেন, কোনো জিনিস মনে করেন যে এটা ঠিক হচ্ছে না, ইউ আর মোস্ট ওয়েলকাম টু টেল মি দ্যাট, বাট সেটা আপনি ক্লারিফাই করে তারপরে আপনি পরীক্ষা করবেন, যাতে আমাদের ভিতরে একটা সুন্দর পেশাগত সম্পর্ক থাকে। এই হলো আমার বেসিক কথা। ঝিনাইদহের উন্নয়ন এবং অন্যান্য কর্মকাণ্ডে আমি এটুকু বলতে পারি আপনাদের, আমি নতুন সংসদ সদস্য, আসলে ওই সংসদ ভবনের করিডোর চিত্র আমার সময় চলে গেছে। কোন দিক থেকে ঢুকে কোন দিক থেকে বেরোতে হয় একটা গোলক ধাঁধার মতো। প্রসিডিওর বুঝতে সময় গেছে, নিয়ম কানুন বুঝতে সময় গেছে। এখানে কামিকাকে এলজিবিটি কাজ, কাজ, এটা বুঝতেও একটা সময় গেছে, এখনো বুঝে চলেছে। আমার একটা প্রিপারেটরি টাইম দরকার ছিল। তো আই থিংক দ্যাট ইজ লিটল বিট ওভার। এখন কাজের ভিতরে এর ভিতর দিয়ে আমি প্রথমে লক্ষ্য করেছি যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে সহযোগিতাগুলো আমরা সরকার থেকে পাচ্ছি, সেটাকে আমার প্রত্যেকটা চেয়ারম্যান বৃন্দের সাথে, জনপ্রতিনিধিদের সাথে, ইউনো মহোদয়ের আছেন 2 জন, তাদের সাথে আলোচনা করে আমরা সেখানে বিভিন্নভাবে এই কাজগুলো করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি যে সরকারি যে বরাদ্দ সেটা যতটা সম্ভব সম্পূর্ণরূপে যেন মানুষের কাজে আমরা লাগাতে পারি। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, 7 তারিখে নির্বাচন হয়েছে, 8 তারিখ সকাল থেকে কিন্তু আমি সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং আপনারা শুনে খুব খুশি হবেন, অধিকাংশ চেয়ারম্যান কিন্তু আমার পক্ষে ছিলেন না নির্বাচন, কিন্তু ঝিনাইদহ এবং হরিণাকুণ্ড হয়তো একজন ম্যাক্সিমাম 2 জন বাদে বাকি 21 ইউনিয়নে 18-20 জন চেয়ারম্যানই কিন্তু তাদের রাজনীতি, তাদের মতাদর্শ আমি কোনো এফেক্ট করি নাই, কিন্তু কাজের ক্ষেত্রে, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আমরা কিন্তু একসাথে কাজ করছি। এবং যখন আমি কোনো রাস্তাঘাট, এটা ওটা বিভিন্ন ইউনিয়ন আমার কাছে তালিকা আসে, আমি কেন তো কোনো বৈষম্য আমি করি না। কে আমাকে ভোট দিয়েছে দেয় নাই, ওইখানে ওই রাস্তাটা খারাপ, ওই সেন্টারে আমি পাস করেছি না ফেল করেছি, এই বিবেচনা আমার মাথাতেও নাই, আমি দেখেও না। And honestly telling you, আমি কিন্তু আজ পর্যন্ত 186টা কেন্দ্রে আমি কোনটায় পাস করেছি, কোনটায় ফেল করেছি, ওই তালিকা কিন্তু আমি আজ পর্যন্ত দেখাই। যাতে আমি চাই না যে আমার মনের ভিতরে কোনো ধরনের কোনো বৈষম্য রেখা করবে। এর পরেও যদি আপনাদের মনে হয় যে আমার ভিতরে ঠিক যেটা আপনারা আশা করেন আমার থেকে সেটা নাই, টু প্লিজ টেল মি। আমাকে নিঃসংকোচে বলবেন যে ভাই আপনার এই কাজটা কিন্তু পছন্দ হলো না, ভাই ওই ইউনিয়নে গেছিলাম, ওই রাস্তাটাকে আপনি এখনো দেখেন না, প্লিজ হেল্প মি। আপনারা যখন এটা বলবেন
এটা আমার সাথে। তবে আমি বলতে পারি জ্ঞানত আমি নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের বিন্দু মাত্র প্রভাব নাই। আজকে আমার এই দোয়া মাহফিলের প্রত্যেকটা ইউনিয়নের দুই পক্ষই কিন্তু এসেছে। যারা আমার জন্য কাজ করেছেন তারাও এসছেন, যারা আমার বিপক্ষে ছিলেন তারাও এসছেন। যারা বিপক্ষে ছিলেন এটা তার গণতান্ত্রিক অধিকার। যারা মায়ের ধরে রেখে করেছেন আমি তাদেরকে পছন্দ করি নাই, তারাও আসছেন, এসে বলে দাদা ভাই একটা সুযোগ দেন, আমরা একসাথে কাজ করি। আমি হাসতে হাসতে বলি তোমার তো সবই ভালো, মার্কেটটা কেন করবি? তো তারা বলে আসলে দাদা ভাই একটু ভুল হয়েছে, ভালো কথা ওই একবার একটু ভেবে। তো আপনারা দোয়া করবেন আমি যেন সকলকে নিয়ে এভাবেই চলতে পারি। আর উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে আমি একটা কথা বলছি আপনাদেরকে, আপনাদের সাথে আমি প্রতি মাসে এইখানে একটা মত বিনিময় করব। আজকে আপনাদের কষ্ট হচ্ছে, একটু গরমে আমি দেখি এই আগামী সেই কষ্টটা কতটা নিরসন করা যায়। প্রতি মাসে এইভাবে একটা মত বিনিময় আমি করবো। আজকে যেহেতু গরম দেরি হয়ে গেছে, বেশি এক্সচেঞ্জ আমরা করবো না, পরে আমি আপনাদের কথা শুনবো, আমি কম বলবো। প্রতি 3 মাসে আমি একটা বুলেটিন বের করে দিব, এই 3 মাসে আমাদের অঞ্চলে আমরা কি কি কাজ করতে পেরেছি, কি কি কাজ আমরা শুরু করেছি, কি কি কাজ পরিকল্পনায় আছে শুরু হবে, আর কি কি কাজ আমরা সম্পূর্ণ করি, তার একটা তালিকা শ্রেণী বিন্যাস করে আমি জেনারেল পাবলিকেশনের জন্য আমি দিয়ে দেব, আপনাদেরকেও দিব। এবং এটা থাকবে আমার অফিসে, যে কেউ আমাদের ভোটার বৃন্দ বা সদী সমাজ যে কেউ এটা নিয়ে দিতে পারে। এটা আমার দায়বদ্ধতা, এটা আমি মনে করি এই কৈফিয়ত এই হিসাব আমার দিতে হবে। দিতে যখন হবে 5 বছর পরে না দিয়ে হিসাবের লোকটাকে একটু কমাই রাখি, প্রতি 3 মাস পর পর দিলে মানে কিস্তি আকারে দিলে লোকটা একটু কম হবে। ইনশাল্লাহ এটা আমি করবো। আজকে আপনাদের সাথে দেখা হলো, ইনশাল্লাহ আবার জুন মাসে আপনাদের সাথে প্রতি মাসেই মত বিনিময় হবে। আর প্রতি কোয়ার্টারে প্রতি 3 মাস পর পর আমি একটা বুলেটিন আকারে আমি একটা সকল সেক্রেটারির জন্য আমি আপনাদেরকে দিব। এই হলো আমার মোটামুটি কথা। গরমের ভিতরে আপনাদের সময় নেব না বেশি, আপনারা এসেছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং খুবই খুশি হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ। এখন 10-15 মিনিট আমরা আপনাদের প্রশ্ন পরামর্শের জন্য ইট ওপেন, আপনারা একে একে বলবেন এবং এই 10-15 মিনিটে যদি কারো মানে কিছু থাকে যেটা হয়তো সময় কারণে বলতে পারলেন না, আই এম অ্যাভেলেবল, আমাকে একটা টেক্সট মেসেজ দিয়ে অথবা আমার সাথে পরে কথা বলে পার্সোনালি এসে তবে 10-15 মিনিটে আপনারা যখন প্রশ্নগুলো আমাকে করবেন সেটা এমন প্রশ্নই করবেন যেটাতে যেন আর 10 জনের প্রশ্ন আর না করা যায়, বুঝলেন? আর একজন যে প্রশ্নটা করবেন পরবর্তীতে ওইটা নিয়ে আর কোনো কথা বলেন না, আপনি আরেকটা কিছু বলেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সম্মানিত সংসদ সদস্য, আপনি আজকে সম্মানিত হয়ে সাংবাদিক কর্মীদের সাথে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ধন্যবাদ। এর আগে আপনি অনেক আগেই বলেছিলেন যে জেলায় কর্মরত প্রত্যেকটা সাংবাদিকদের সাথে আপনার যোগাযোগ থাকবে এবং এই জন্য আপনি একটা আলাদা সিম ব্যবহার করবেন। যাই হোক, যে কোনো কারণে হয়তো সীমাবদ্ধতার কারণে হয়নি, এই জন্য আমি দুঃখিত হতে আমি আশা করবো যে অন্তত যারা ওয়ার্কিং জার্নালিস্ট যারা আছেন তারা আপনার নজরে থাকে বা তারা কখনো রিং করলে যেন তারা পরবর্তীতেও আপনার ইনফরমেশনগুলো তারা পান, রেসপন্স তারা পান। যে আপনি বলেছেন প্রত্যেক মাসে আপনি নিবেদন করবেন, ধন্যবাদ। সেখানে আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করবো। পানি একটা সমস্যার কথা শুনে অবশ্যই যেমন একজন সাধারণ মানুষ হিসেবে আপনি জনসম্পৃক্ততার কথা বলছেন, জনদুর্ভোগের কথা বলছেন, সড়ক সংস্থান আপনাদের আমাদের চোখের সামনে পুরান নীতিবোর্ডের সামনে বহু পুরানো একটা যে কোনো কারণে সেটা ওখান থেকে অপসারণ করা হয়, সুন্দর একটা মার্কেট বিধান করা হয়েছে, এটা অবশ্যই সময়ের দাবি। কিন্তু আমার কথা বলতে শত শত মানুষ, সাধারণ মানুষ, নারী, পুরুষ, শিশু ওই টয়লেটটা ব্যবহার করবে, এটা দুর্ভোগ কমানোর ব্যাপারে আপনার কমপ্লিট কোনো
আপনি ভাবছেন কিনা সরি আমার পরিচয়টা দেখানি আমার নাম দেলোয়ার রবিন আমি ইংরেজি বাংলাদেশ কোর্টের রবিন করেন আমি ট্যাঙ্কওয়ার্ডে আছি আমি ভোটের জবাব দিয়ে দিই আমার কথাটা হলো আমি দেখলাম যে ডিসি আমাদের পুরনো যে ডিসি কোর্টটা এটা পাঁচের ঘিরে দোকান তৈরি হচ্ছে এই সম্পত্তিটা তো সরকারের প্রশাসনের জেলা প্রশাসনের তার উপরে এখানে একটা পাবলিক টয়লেট এমনি পাবলিক টয়লেট একটা ইসরাতে না আমি যখন হিজল মেয়র হলো তখনই আমরা আলোচনা করেছি ঝিনাইদহে পাবলিক টয়লেটের ব্যবস্থা করতে হবে এবং অন্তত চার স্ট্যান্ডে চারটে শহরের মাঝখানে একটা ওটা পাশে অন্তত দরকার এর থেকে বেশি হলে ভালো তো সেইখানে এটা তুলে থেকে বিকল্প কোনো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে হয়নি আমি এটা জেলা প্রশাসনের বিষয় আমি আমার সাথে কথা হয়নি বা কেউ আমার সাথে পরামর্শ করেনি আমি একটা জিনিস ভেবে পাই না জেলা প্রশাসনের কি টাকা পয়সার এতই অভাব হয়ে গেল যে দোকান ভাড়া দিয়ে তার ভাড়া তুলতে হবে আমি নিজে এটাকে অত্যন্ত অপছন্দ করেছি আমি মনে করি এটা ঠিক হয়নি আর পুরানো কোর্ট নিয়ে একটা মাস্টার প্ল্যান দরকার এখানে কি হবে না হবে সেটা চিন্তা করতে হবে তো সেখানে আপনি দোকান তুলে দিচ্ছেন দোকান দরকার কিন্তু আপনি পুরাতন ডিসি কোর্টের মতন একটা জায়গায় আপনি দোকান দিয়ে এখন জেলা প্রশাসন ভাড়া তুলবে এটা আমার চিন্তা ভাবনায় আসে আমি জানি না তারা কিভাবে এটা করছেন তবে আমি ব্যক্তিগতভাবে এটার সাথে আমি একমত নই আমি আমার দিক থেকে যতটা সম্ভব আই রেজ দ্য পয়েন্ট আর আপনাদের ব্যাপারটা আমি জানাচ্ছি অলরেডি আমি মেয়রের সাথে কথা বলেছি আমরা আমাদের জায়গা ফাউন্ডেশন থেকে 5টা টয়লেট আমি করে দিতে চাই আমাদের পারিবারিক সিদ্ধান্ত শুধু একটা কথা সেটা হলো আমার একটু কতটুকু 1 সপ্তাহ জায়গা লাগে ওটা একটা রুম করে আমাদের টয়লেট করে দিই এখানে দরকার নেই আমি চাচ্ছি যে আমাকে 5টা জায়গা দেওয়া হলে আমি অবিলম্বে ফাউন্ডেশন থেকে আমি 5টা টয়লেট পুরুষ মহিলা আলাদা করে দিব এবং সেটা পৌরসভাকে আমি বলেছি তারাও তৈরি আছে ওটা মেইনটেনেন্সের দায়িত্ব টয়লেট শুধু করলে হয় না আপনি টয়লেট করে এমন অবস্থা হলো জোর দেওয়া যাওয়া যায় তো টয়লেটটাও করতে হবে মেইনটেনেন্সটাও করতে হবে এটা আমি মেয়রের সাথে কথা বলছি এই বলে যদি আমি 5টা জায়গা পাই বা যে কটা জায়গা পাই আমরা অবিলম্বে এই পাবলিক টয়লেট আমরা কাজ শুরু করে দেব আর এইটার ব্যাপারে যেটা বললেন শুধু এই দোকান না সরকারের আরেকটা জিনিস হলো অফিস এখন ঘরে ঘরে যার 5 কাঠা হলে একটা অফিস হয়ে যায় সে 1 একর জমি 1 একর করে বসে থাকে আই ডোন্ট নো হোয়াই উই নিড ইট মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আছে এই ইন্টিগ্রেটেড অফিস করতে যে অফিস 8 তলা 10 তলা করতে সেখানে 20টা সরকারি অফিস চলে যাবে তা না করে তারা 20টা অফিসের জন্য 40 জায়গায় জমি অ্যাকোয়ার করছে আমি আই ভেরি সারপ্রাইজ এটা সরকারের গৃহীত নীতির পরিপন্থী তো এইগুলো আই রেজ ইট ইন দ্য রাইট প্লেস আর এই কোর্টটা আমাদের শহরের ভিতরে এটা যত্রতত্র যথেচ্ছাচার ব্যবহার করা যাবে না এটা ঝিনাইদহের মানুষের সম্পত্তি জনগণের সম্পত্তি এটার সুষ্ঠু ব্যবহার কিভাবে করতে হয় সেটার একটা প্রপারলি বসে একটা টাউন প্ল্যানার মাস্টার প্ল্যান করে এটার ব্যবহার করতে হবে এখানে আমি দোকান ঘর তুলে দিলাম এটা আমার কাছে আশ্চর্যজনক বিষয় জেলা প্রশাসনের যেটা জেলা প্রশাসন কার্যালয় ছিল তার ভিতরে দোকান ঘর তুলতে ভাড়া তোলার জন্য এইটা কি আমি এটা নিয়ে অনেক নির্বাচন অফিস আর সামনে 2%
ব্যাডমিন্টন কোর্ট বানিয়েছে অফিসার ওই পাশে মাথার সমান জেলখানার মতো পাশে যে ওখানে কথা বলতে মেলা টেলা হতো মেলাটা তখন বিভিন্ন মেলা ব্লক করেছে 100 বছরের রাস্তা রাস্তায় আমরা দেখছি আপনি দেখেছেন সুগার পথে তোলা দিয়ে এখানে এই পাড়ার কয়েকশো ওই কোটি আমার কোটি আছে এটা অফিসার ক্লাবের লোকজনের সমস্যাটা যায়নি এটা বন্ধ করে দিয়েছে আমি ওনাকে বলছি এটা আপনি করতে পারেন না পাবলিকের বন্ধ করতে পারেন এটা একটু ঘুরে যাবে একটা 20 বছর লোক এই ঘুরে জনগণের জন্য সরকারি কর্মকর্তা না সরকারি কর্মকর্তার জন্য জনগণ, আমাদের এটা ঠিক করতে হবে। যদি কেউ এটা বুঝতে ভুল করেন, তিনি যেন ঠিক মতন বুঝতে পারেন, তার ব্যবস্থা আমাদের করতে হবে। আমি এর বেশি কিছু বলতে যাচ্ছি আমার কথায় আশা করি আপনারা এই কথার ভিতরে জমা করবেন। উই হ্যাভ টু ডিসাইড যে সিভিল সার্ভিস বলতে কি বোঝায়। What do you mean by civil service? এটা কি ব্রিটিশ আমল যে ইংরেজ লাট বাহাদুর এখানে এসে বসে গেছেন আপনারা তার হুজুর হুজুর করে তিনি তার যা বলবেন তাই? জনসেবা আমি ফার্দার কথা বলছি না। জনপ্রতিনিধি হিসেবে আমার যতটুকু করণীয় আমি এটুকু অ্যাসিওর করতেছি, কাম হোয়াট মে আমি এটা করব। না আমি সরকারকে জিজ্ঞাসা করবো এইসব মার্কেট করার অনুমোদন কে দিয়েছে। সরকারি জায়গায় বাণিজ্যিক মার্কেট করার অনুমতি কে দিয়েছে এটা আমি সংসদে জিজ্ঞেস করবো, আমার জবাব করতে হবে। এখানে সিনিয়র প্রেস ক্লাবের সাংবাদিক আছেন এবং অনেক সাংবাদিক এবং মিডিয়া সাংবাদিক এবং টেলিভিশন সাংবাদিক সহ যারা সবাইকে আমার মতামত ধন্যবাদ। আমি একটু ক্লিয়ার করি কারণ অনেক নির্দিষ্ট সব মিটিং হচ্ছে এখানে উদ্যোক্তাদের নিয়ে একটা মিটিং এবং মা দিবসে এবং নারী উদ্যোক্তাদের পাশাপাশি একটা মিটিং সে পরিষ্কার যখন ছিলেন ওই সময় নারী উদ্যোক্তারা বলেছিল যে আমরা যেহেতু অনেক রকমের কাজ করে থাকি নারী উদ্যোক্তারা তো অনেক বিশিষ্ট তার নিয়ে আমরা নারীরা সম্পৃক্ত হতে চাই, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে চাই, তো আমাদের এরকম একটা বসার একটা স্টক দরকার। সেই হিসেবে যদি ওরা বলেছিলেন যে আমাদেরকে যদি কিছু দোকান দেয় সব শুধু নারীরাই সেখানে স্টক দিয়ে নারীরা সব তাদের কাজ করবে, সেখানে আমাদের করতে আছে এইরকম একটা ডিসিশনের মাধ্যমে তখন সিদ্ধান্ত নেয় কিন্তু আমরা দেখতে পাই কি আমরা যেরকম সিদ্ধান্ত নিয়ে একটা কাজ গ্রহণ করি পরবর্তীতে সেটা হয় না, যেমন অন্যরকম যেভাবে আপনি বললেন এই সিদ্ধান্ত বলে নারী তত্ত্ব এখন দিয়ে দেখছি তো ওখানে নারী তত্ত্ব তো নেই, বিভিন্ন ব্যবসায়ী না না আমি আপনাকে বলছি যে এইটা এই দোকান কিভাবে হলো, কার জায়গায় হলো, কার হুকুমে হলো, এর জবাব ঝিনাইদহের মানুষকে দিতে হবে। আমি জনপ্রতিনিধি হিসেবে এই জবাব আমি চাইবো, কি জবাব পেলাম সেটা আমি আপনাদের জানাবো। আর দ্বিতীয় কথা হলো যে নারী উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার সরকারের কর্মসূচির অংশ, আপনি বলছেন সরকারের কর্মসূচির অংশ, সুতরাং নারী উদ্যোক্তাদের বৃন্দকে সাথে নিয়ে তাদেরকে আরো উৎসাহিত করাটা সরকারের দায়িত্ব। জনপ্রতিনিধি হিসেবে আমারও দায়িত্ব আপনাদের পাশে থাকে। এটা যেখানে যে ব্যর্থ হয়েছে আমরা অচিরেই বসবো এবং আপনাদের প্রয়োজনীয় সাপোর্ট আপনারা পাবেন এটা পাবেন। আমি রাজীব হাসান গণমাধ্যম কর্মী। আজকের এই বর্তমান সভায় ইসলামের সংসদ সদস্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে কিছুদিন আগে আপনার সাথে আমার কথা হয়েছিল স্বাস্থ্য বিভাগ নিয়ে। স্বাস্থ্য বিভাগের গত সপ্তাহে একটা লিফট চালু হয়েছে এবং তার একটা লিফট এখনো বন্ধ হয়েছে, অর্থাৎ এখনো হাতে রয়েছে। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক তিনি জানিয়েছেন আগামী চালুর জন্য এই জনগণের উপকার করার জন্য আপনার বারবার টেলিফোন এবং আপনার গণমুক্তর ইনস্টিটিউশনের সাথে কথা বলেছেন। এই জন্য আসলে
আমরা যারা মাল্টিঘাটে কাজ করি, যারা মানুষের জন্য কাজ করি, এই আমাদের এই সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে, প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। তো আমি বেশি সময় নিব না, দুটো কথা বলবো। দীর্ঘদিন ধরে ঝিনাইদহের হামদো বাস স্ট্যান্ড থেকে সদর হাসপাতালের গেটের সামনে থেকে নারকেলবাড়ি যে সড়ক, এই যে ডেলিভারি রোগী যেগুলো ইমার্জেন্সি যেগুলো রোগী আসে, সেই রোগীগুলো কিন্তু থাকি খেয়ে এবং তীব্র যন্ত্রণা পরে কিন্তু হাসপাতালের ফলনে কিন্তু নিচেতে কিন্তু ডেলিভারি হয়েছে, এরকম কিন্তু অনেক আমরা খবর পেয়েছি, আমরা দেখেছি। এই বিষয়টা নিশ্চয়ই আপনি নির্বাহী কর্মচারীর সাথে কথা বলতে ব্যবস্থা নেবেন। আর হরিণাকুণ্ড 2টি ব্রিজ খালঘাট খুবই নাজুক অবস্থা, আপনি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন আমি জানি। তবে একটি কথা যে আমরা, আপনি যে কথা বলেছেন বারবার, আসলে সত্যতা তো অফিসের বাইরে কেউ নয়। এখন আমরা যেহেতু গণমাধ্যমে কাজ করি, সেহেতু সত্যতা তো অফিস আদায় করে থাকি। গত আমরা এর আগে আমরা যেটা দেখেছি যে আমরা মাঠে কাছে যখন কাজ করতে গিয়েছি, যে কি আর কাবিটা নিয়ে যখন কোন কোন প্রকল্প কার নামে বরাদ্দ দিচ্ছে, এই তথ্য যখন চাইতে যায়, আমার সাথে টেলিভিশনের 4-5 জন সাংবাদিক ছিলেন, আমাদের নিজামচন্দ্র বাবলু সহ 4-5 জন ছিলেন। তো ওই জনপ্রতিনিধি বলছিলেন যে কি আর কাবিটা অনিল হোক আর আমার লোকজন হোক, যাই হোক, আমি এইসব বিষয়ে সাক্ষাৎকার দিতে পারবো না। আমি কাউকে নাম বলছি না, আমি কাউকে নাম বলছি না। এই গল্পটা করার উদ্দেশ্য আছে যে কি আর কাবিটা যে হরিলুট হয়েছে, কে কাজ দিচ্ছে, এই ব্যাপারে আমি কথা বলবো না ক্যামেরার সামনে। আন্তর্জাতিক যদি কোনো বিষয় থেকে আমি কথা বলবো, সে জনপ্রতিনিধির নাম আমি বলছি না। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি সংসদ সদস্য হবেন 5 বছর, যেটা সদর এবং হরিণাকুণ্ড মানুষের সাথে থাকবেন। তা আপনার যে বরাদ্দগুলো যেগুলো আসবে, সেগুলো শতভাগ সত্যতা এবং আপনার যে তৃণমূল পর্যায়ে যারা আসলে উপকার ভোগী, তারা যদি পাইয়ে বিষয়টা আপনি নিশ্চয়ই নিশ্চিত করবেন। কারণ আমরা দেখেছি যে যারা জনপ্রতিনিধি হয়, তার আশেপাশে যেসব লোকজন এগুলো আসলে কিন্তু পরিলোক করে খায় এবং সুষ্ঠুভাবে সত্যভাবে কিন্তু কাজ হয় না, আমরা দেখেছি। আমি বলি আপনারা প্রশ্নটা সরাসরি করবেন, তাহলে সময় পাবে। আমি আর 2টা প্রশ্ন হয়তো সময় থাকবে, আমি ওর কথা একটা জবাব দিয়ে দিচ্ছি। যত উন্নয়নমূলক কাজ বরাদ্দ, সেটা শুধু ফেয়ার কামিটা না। এই যে 3 মাসের আমি বুলেটিন বললাম, ওই বুলেটিনে আপনারা পাবেন কোন ইউনিয়নে কোন বরাদ্দ হয়েছে, কোন রাস্তা, এবং আপনাদের কাছে তালিকা থাকবে। আপনারা যখন আপনারা তো যান বিভিন্ন জায়গায়, আপনারা যেয়ে থাকেন, আপনারা ক্রস চেক করবেন, যদি কোথাও ব্যর্থ হয়ে থাকেন আমাকে বলবেন। ইট উইল বি ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট, কোনো রাগঢাক কিছু নেই। এই যে সেদিন দেখলাম ঢেউ চালানোর রাস্তা, যদি কোনো রাস্তার কাজের কোয়ালিটি খারাপ দেখেন বলবেন, এটা পারস্পরিক সহযোগিতার বিষয়। আবার কারোর প্রতি একটু রাগ আছে, তার পিছনে দেখেন, একদমই খোলামেলা বলছি, যেটা বাস্তব, যেটা প্র্যাকটিক্যাল, সেটা বলেন, তাহলে কাজটা এগিয়ে যাবে। আপনি যেটা বললেন একদম পুরোটা আপনারা তালিকা পাবেন। আমি বললাম না 3 মাস পর একটা প্রিন্টেড বুলেটিন দেব, একদম আপনি ওখানে প্রজেক্ট ওয়াইজ কোন রাস্তা, কোন ব্রিজ পাবেন। আমি এখানে 2টো কথা বলি যে আমি আসলে কি ইনিশিয়েটিভ নিয়েছি আমি বর্ণনায় যেতে চাচ্ছিলাম না। একটা হলো জোড়াদার, ওখানে একটা ব্রিজ ছিল বেলতলার ওখানে, মানে সে ভেঙে চলে গেছে, উপরে পাশ দিয়ে রাখা 2টা বাচ্চা পড়ে মারা গেছে। ওইটা আমি মাদের কাছে গিয়েছিলাম, 5 মিনিটে ওখানে 6 কোটি টাকা স্যাংশন হয়েছে, নট ইভেন 6 মিনিট। আমি একটা ডিওলেটার নিয়ে যে ওনাকে বুঝাইলাম, ছবি দেখাইলাম, অন দ্য স্পট। অর্থাৎ কাজ কিন্তু অত কঠিন না, আপনি যদি কাজ করতে চান কাজ সোজা। আবার আরেকটা জিনিস, কি করো, আরেকটা হলো নবগঙ্গা কিন্তু আমাদের এক্সকাভেশন প্রজেক্টটা মাননীয় মন্ত্রী অনুমোদন করেছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ডের এখন সেটা কুষ্টিয়ার প্রজেক্ট ডিরেক্টরের সাথে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট করছেন। প্রথম ফেজে এটা 2টা বা 3টে ফেজে ভাগ করা হয়েছে এবং পুরো নদীটা এক্সকাভেট করা হবে। অর্থাৎ কাজ হচ্ছে এবং এই নবগঙ্গার কাজটার জন্য আমারও যিনি পানি সম্পদ মন্ত্রী আছেন এত তৎপর নেই। আমি আরেকটা ডিও নিয়ে গিয়েছি 5-10 মিনিটে, এবং পরবর্তীতে আপনারা শুনে অবাক হবেন যে পানি সম্পদ মন্ত্রী উল্টা আমাকে ডিও লেটার দিয়ে জানিয়ে দিয়েছেন যে আপনার প্রস্তাবের এইটা আমি অলরেডি অনুমোদন দিয়েছি। আমি এত ইমপ্রেস, মাননীয় মন্ত্রী মহোদয় আমি যেটাতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি
কারণ আমি মনে করি তাকে একটা এখানে এনে কৃতজ্ঞতা জানানো উনি আসবেন এই মাসের শেষের দিকে একদিন উনি আসবেন। ধন্যবাদ। আর এরপরে দুইটা প্রশ্ন আপনারা দেন, কিন্তু খুব 50% করে রেসপেক্ট টু দ্য পয়েন্ট। আমি উত্তর দিচ্ছি, আপনি বসেন। রাস্তাটার ব্যাপারে আমি রোডসাইড হাইওয়ের চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। আমি রোডসাইড হাইওয়ের সাথে কথা বলছি, দুটো রাস্তা আছে রোডসাইড হাইওয়েতে। একটা হলো চাকদার ভিতর দিয়ে বটতলা হয়ে যেটা গেল, যেটা আমরা ঘটনাগুলো যাতায়াত করি। আর একটা আছে আপনার নামতলা দিয়ে সেলুবিতে ওদিক থেকে আছে, ওই রাস্তার আবার খানিকটা সরকার ভিতর দিয়ে চলে গেছে, এরকম আছে। যাই হোক, আমি রোডসাইড হাইওয়ের চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। আমি অনুরোধ করেছি যে কোনো একটা রাস্তা চুজ করে ওটাকে বাইলেন করে দিতে, কথাটা বলছেন, এবং সরলীকরণ করতে। কারণ রাস্তাগুলো আপনি দেখবেন আগে গ্রামের রাস্তার উপরে পিচ ঢেলে ক্ষেত্র ক্ষেত্র জায়গায় একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম। এই শব্দ করুন না। এটা যেটা হচ্ছে আমি আপনাকে বলেছি, রোডসাইড হাইওয়ের সাথে অলরেডি আমার আলাপ আলোচনা চলছে। ওখানে দুটো কাজ করতে হবে। একটা হলো রাস্তাকে সোজা করতে হবে। এই সোজা করতে গেলে এখান থেকে রাস্তা আছে, এই জমি ছেড়ে দিয়ে এখানে আব্দুল করিমের জমি, তার থেকে হয়তো 1.5 বিঘা এক কথা বলে যে বাবা তুমি এই জমিটা নিয়ে নাও, সামথিং লাইক দ্যাট। এটা একদিনের কাজ না, কিন্তু ওইটা সরলীকরণ না করে, সোজা না করে যা কিছু ডেভেলপমেন্ট করবেন কাজে আসবেন। কারণ ওই সমস্ত রাস্তায় কয়েকটা জায়গায় এমন বাঁক আছে, আপনি করে দিলে কোনো বাস ওখানে ঘুরতে পারবেন। এটা অলরেডি ওয়েল ড্রপ আন্ডার প্রোগ্রেস। দোয়া করবেন আল্লাহ যেন এটা তাড়াতাড়ি করতে পারে। একটু দাঁড়ান। এই প্রশ্নটা আপনারা কি শুনেছেন? প্রশ্নটা আসলে আমি চাচ্ছিলাম রেল সচিব বা রেল মন্ত্রী এ বিষয়ে কিছু বলবেন, তার আগে আমি কিছু বলবো না। প্রশ্ন যখন আসলো রেল লাইনের বিষয়টা আমি বলি কি হয়েছে। মার্চ মাসের 4 তারিখে আমি রেল মন্ত্রীকে একটা ডিও লেটার, আমি দেখলাম সরকারি কাজে এমপিদের কাজ হলো কোনো কাজ করাইতে গেলে ডিও লেটার, সেমি অফিসিয়াল লেটার, বাংলাতে আধা সরকারি ছিল, ওদের কাজ হয়। ওটা নিয়ে মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করলাম, সচিব মহোদয়ের সাথে দেখা করলাম, বুঝাইলাম। তখন ওনারা বললেন যে আপনার কথা যৌক্তিক, কিন্তু ওটা ফান্ডের ব্যাপার, টেকনিক লাগবে, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছাড়া এটা ডিফিকাল্ট। তারপরে তো বক্তৃতায় বললাম। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা 3 এমপি, আমি কালীগঞ্জের জনাব আনা এবং জেনারেল সালাউদ্দিন
আমরা তিনজন মিলে বললাম যে চলো রেল লাইন তোমাদেরও লাগবে, কারণ তাদের মুশকিল হয়ে গেছে কি এখন যশোরে ওই কানেক্টিভিটি লড়াইতে হয়ে যাওয়াতে এখন রেল ডিপার্টমেন্ট বলছে যে কালীগঞ্জ কোচানপুর থেকে যশোর শাটল ট্রেন করবে। অর্থাৎ আগে তো কেউ রেলে ঢাকায় যেতে গেলে কালীগঞ্জে উঠতো, ঢাকায় যেয়ে নামতো, এখন তাকে ব্যাগ ব্যাগেজ নিয়ে একটা ট্রেনে যশোরে যেতে হবে, ওইখান থেকে আবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে আরেকটা ট্রেনে উঠে ঢাকায় যেতে হবে। এটা তাদের খুব মনোকষ্টের বিষয়। আমরা 3 এমপি দিয়েছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের অত্যন্ত সুন্দর আলাপ হয় এবং সেখানে আমার একটা ব্যাখ্যা করার সুযোগ, উনি প্রায় 10-15 মিনিট এই বিষয়ের উপরে উনি আমাকে সুযোগ দিচ্ছেন। ওইখানে ডিটেলটা বোঝানোর পরে মাননীয় প্রধানমন্ত্রী হাসতে হাসতে বললেন যে তোমার প্রস্তাবটা খুব ভালো এবং যুক্তিশীল, কিন্তু অনেক টাকার কথা। আমি বললাম যে আপনি অনুমোদন দিলে তো টাকার ব্যবস্থা হয়ে যাবে। আর বললাম যে আপনার এটা বেশি টাকা লাগবে না, কারণ মাগুরা থেকে আমার ঝিনাইদহ মাঝখানে কোনো বড় নদী নেই, মাটি আর শক্ত মাটি। সুতরাং আপনার ফিজিবিলিটি স্টাডিটা আপনি করতে দেন। ফিজিবিলিটি স্টাডি করলে আপনি দেখবেন এটা। তো তারপরে আমরা চলে আসি। এরপরে আবার আমি একটু ওই রেল সচিব রেলমন্ত্রীর পিছনে একটু লেগেছি। এরপরে 17 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে রেল মন্ত্রণালয়ের সভা ছিল। আমাদের খুব হেল্প করেছেন রেল সচিব এবং রেলমন্ত্রী দুইজনে। ওনারা ওই মিটিংয়ে ওই মাগুরা রেলপথ ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণ এই এজেন্ডাটা নিয়ে গেছেন। 17 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশ দিয়েছেন ফিজিবিলিটি স্টাডি করার জন্য। এইটা আমি বলবো যে আমাদের রেল লাইনে আপনি বলতে পারেন মানে অকথা শুরু হলো। প্রথম ধাপ আমরা ইনশাল্লাহ অর্জন করি। সরকারের নীতিগত সিদ্ধান্ত ঝিনাইদহ পর্যন্ত ক্লিয়ার। এখন ফিজিবিলিটি স্টাডিতে তারা তো টেকনিক্যালি দেখবেন, আর্কিটেকচার দেখবেন ঝিনাইদহ থেকে লিঙ্ক তারা কালীগঞ্জে করবে নাকি ঝিনাইদহ থেকে লিঙ্ক দর্শনায় করবে। কারণ দর্শনা থেকে মেহেরপুর মুজিবনগর হয়ে এইটা অনুমোদিত হয়ে গেছে একদিন। সুতরাং দর্শনা থেকে রেল লাইন কিন্তু মুজিবনগর হয়ে মেহেরপুর যাবে। এখন উদ্দেশ্য হলো দর্শনাকে ঢাকার সাথে কানেক্টিভিটি। এখন ওটা একটা হতে পারে দর্শনা থেকে তারা যশোর যাবে, যে তারপরে ঢাকায় যাবে। আরেকটা হতে পারে যে দর্শনা থেকে কালীগঞ্জ হয়ে ঝিনাইদহ হয়ে চলে যাবে। আরেকটা হতে পারে দর্শনা থেকে সরাসরি ঝিনাইদহ হয়ে চলে যাবে। আমাদের ভৌগোলিক সুবিধাটা হলো ঝিনাইদহ পর্যন্ত রেল লাইন এক্সপ্যানশন নিয়ে নীতিগত সিদ্ধান্তে কোনো দ্বিমত নাই, কিন্তু ঝিনাইদহ থেকে লাইনটা কালীগঞ্জে যাবে না দর্শনা যাবে, এটা ওই সম্ভাব্যতা ওই ফিজিবিলিটি স্টাডির ভিতরে আসবে। তারা ফিজিবিলিটি স্টাডি করে এটা বাণিজ্যিক কমোডিটি কৃষিপণ্য সরবরাহ কি জায়গায় হবে এটসেট্রা দেখে এটা করবেন। এর ভিতরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সরাসরি কথা বলার সুযোগ হয়েছিল। আমি ওনাকে আরেকটা দরখাস্ত দিয়েছি, আরেকটা আবেদন। যদি বলি তোমার এটা তো এগোচ্ছে, তারপরে আমার এত মৌখিক ছিল, এবার আমরা ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আপনাকে লিখিত আবেদন দিলাম। উনি বলেন যে না আমি এটা ফিজিবিলিটির জন্য বলে দিয়েছি, এটা দেখা যাবে। গতকালকে আমি রেলমন্ত্রী আর রেল সচিবের সাথে বসেছিলাম, তো ওনারাও কনভিন্স, কিন্তু তারা এই ফিজিবিলিটি স্টাডি করতে 10 থেকে 15 কোটি টাকা মতো লাগতে পারে। এটা তারা এই বাজেটে রাখছেন। আগামী জুলাই আগস্ট মাস থেকে ফিজিবিলিটির কাজ শুরু হবে, বাট এটা মাস 6 লাগবে। মাস 6 লাগবে। আমি আসলে বলতে চাচ্ছিলাম না কি জন্য, যে আমাদের তো একটু ধৈর্য থাকে। শোনেন, এই রেল লাইনের কাজটা কিন্তু যদি সরকার দ্রুততম গতিতেও যায় তো 3-4 বছরের আগে কিন্তু চেহারা দেখবেন। ওই ধৈর্যটা রাখতে হবে। সরকারি কাজ, বড় কাজ কিন্তু ধীর গতিতে এগোয়। একটা প্রজেক্ট একদিকে নিলে সেটা 2 বছরের ফেরা। এই যে নবগঙ্গার এক্সকাভেশন, এটা হলো 120 কোটি টাকার কাজ, কিন্তু 50 কোটি টাকার উপরে হলেই সেটা একদিক লাগে। এই জন্য আমরা বলেছি আমাদের ওটা দরকার নেই। এটা যেহেতু করছে 54% খনন হয়ে গেছে,
মাগুরা নড়াইল প্রসারে খনন হয়ে গেছে, আমাদের ঝিনাইদহ জেলাটা বাকি আছে। এখন আমরা এটাকে 2-3টা পর্যায়ে নিয়ে এটা আমরা করে দিচ্ছি, যেহেতু সরকারের নীতিগত এখানে সিদ্ধান্ত হয়। এই হলো বিষয়। রেল লাইন আল্লাহ রশিদ রহমত, যে আপনি বলতে পারেন যে প্রথম এই 4 মাসের ভিতরে 4-5 মাসে আমি বলবো আমাদের অগ্রগতি আল্লাহ রহমতের যথেষ্ট কাজ। অ্যাটলিস্ট সরকারের নীতিগত সিদ্ধান্তটা সরকার আমাদেরকে দিয়েছে। এখন আপনারা দোয়া করবেন, আমরাও লেগে আছি যাতে এটা হয়। আগামীকালকে মাননীয় রেলমন্ত্রী, রেল সচিব, ডিজি রেল মাগুরায় আসতেছেন ওই স্টেশন এবং মাগুরা রেলটা পরিদর্শনে। আমি আমাদের জেনারেল সালাউদ্দিন গাজীকে শুনেই আমি বলেছি, আমি পারভিন জামান কল্পনাকেও বলেছি, আর আনার দেশের বাইরেও আজকে রাত্রে আসার কথা। যদি আনার আসে তাহলে আমরা 4 জন একসাথে মাগুরা ডিসি সাহেবকে বলেছি যে আমরা কালকে আপনার দাওয়াত দিচ্ছি, আপনার ওখানে দুপুরে মন্ত্রী মহোদয়ের সাথে খাওয়ার জন্য। আমরা 4 এমপি কালকে দুপুরে মাগুরায় যাচ্ছি, যাতে ওখানে সকলকে একসাথে পাওয়া যাবে অন দ্য স্পট, যাতে আমরা আরেকটু আগায় নিতে পারি। আমি শুধু এটুকু বলতে পারি যে আমরা 4 এমপি 4 জন সংসদ সদস্য রেল লাইনের ব্যাপারে আমি একটা কথা বলি, আমরা 4 জন সংসদ সদস্যই অত্যন্ত সিরিয়াস। মানে এখন তো 4 জন আছে হাই ভাই ইন্তেকালের পরে, আমি, আনার, জেনারেল মিয়াজি এবং কল্পনা, আমরা 4 জন এই ব্যাপারে সিরিয়াস। আমরা একসাথে কাজ করছি এবং ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা এবং আগামীতে সরকার যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমার বিশ্বাস এই কাজে তিনি আমাদের সাথে যোগ দিবেন। আমরা এই 5 জন এমপি যদি একসাথে আমরা চলতে পারি, ইনশাআল্লাহ এটা দ্রুততম সময় আমরা এটা করতে পারি। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন করেন যে রাত 3টা-4টার সময় পায়রা চত্বর সহ শহরের বড় বড় মনিটরগুলোতে যে ডিসপ্লেগুলো চলে তা তারা দেখে বিনয়ের সঙ্গে যাবে। এটা পৌরসভা বলতে পারবে, ওখানে তো আমরা কারণ আপনি বললেন আমি পুরো মেয়রের সাথে আমি কথা বলবো। না, এটা নিয়ে কোনো অগ্রগতি আমার দিক থেকে এখন পর্যন্ত নাই। আমি আপাতত চেষ্টা করছি যে হাসপাতালটা যে অবস্থায় আছে, শিশু হাসপাতাল, এইগুলোতে ডাক্তার এটা ওটা আনা, এর পরের ধাপে আমরা যাব। আর যদি কোনো প্রশ্ন না থাকে কমেন্ট করে কথা বলবো। আমরা এর আগে এরকম ভাবে আপনি যেভাবে আমাদেরকে ডাকছেন একটা আমাদেরকে আপডেট জানান। কোনো সংখ্যা সদস্য আমাদের এভাবে বলিও যে আসলে নয়, আপনাদের জন্য ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জেলাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে যেগুলো এই গত সরকারের 15 বছরের ভিতরে সেগুলো চালু হয়, যেমন আপনার মুখ্যমন্ত্রী এরকম অনেকগুলো প্রতিষ্ঠান যেগুলো আপনি ইচ্ছা করলে মনে হয় চালু করতে পারবেন, এগুলো চালু করার জন্য আচ্ছা, আমি এই উত্তর দিয়ে আমরা শেষ করবো, কারণ আপনারাও থামছেন, আমিও থামছি। আচ্ছা, আমার কথা হলো যে অনেক সমস্যা আছে, সব সমস্যা কিন্তু একদিনে সমাধান হবে না, চেষ্টা আছে। ইনশাআল্লাহ একে একে আমরা সব চালু করতে পারবো, এটা আপনারা ভরসা রাখবেন। ইনশাআল্লাহ এটা হবে, আপনারা ভালো থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা, যখন এর পরে শোনেন, এটা অফ দ্য রেকর্ড আমি বলছি, ইলেকশনের আগে আমরা হয়তো অনেক রেফারেন্স নিয়ে অনেক তুলনা করি। এখন যারা আমার প্রিডিসেসর ছিলেন, আগের পূর্বসূরি ছিলেন, আমি মনে করি তারা তাদের মতো করে চেষ্টা করেছেন, যতটুকু করার দরকার তারা পেরেছেন। আমি আমার মতো করে চেষ্টা করব, আরো 5 জন সংসদ সদস্যের সাথে নিয়ে চেষ্টা করব, তাদের যতটুকু হয় সেটা জেনারেল মানুষের কপাল। এই জন্যে আপনারা বেশিখানি করে কোনো পূর্বসূরি তুলনা করে কিছু বলবেন না, তাতে আমি একটু বিভ্রান্ত হই। সকলেই ভালো কাজ করেছে, আমরা ভালো কাজ করবো। উনি বলছেন উল্লেখ করবো, এটা ভাই গভর্নমেন্ট 3 মাসে আমি বলেছি আগামী মাসে দিয়ে দিব।
জুন মাসে যখন পাবেন আমরা কি কি উদ্যোগ নিয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, জয় বাংলা।